অ্যাপটিতে অবশ্যই ভিজিট করুন, তার সাথে সাথে ভিজিট করুন সিটিভিএন এর ইউটিউব চ্যানেলেও। ইউটিউবে যান, সিটিভিএন একেডি প্লাস সার্চ করুন, সেখান থেকে এই মুহূর্তে লাইভ চলছে সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠান এবং পরবর্তীতে ভিডিও আকারেও পোস্ট থাকবে, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। এবং অবশ্যই শেয়ার করবেন, সিটিভিএন একেডি প্লাসকে সাবস্ক্রাইব করবেন, যাতে সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠান যখন পোস্ট হবে সেটার সবার ফার্স্ট নোটিফিকেশন যেন আপনার কাছে পৌঁছয়। এবার চলুন চলে আসি আজকে আমরা আমাদের অনুষ্ঠানের শুরুতেই আমরা প্রত্যেক দিনই কোনো একটা বিষয় নিয়ে এগোই, কিন্তু এত বিষয় রয়েছে যে আমার পক্ষে বেছে ওঠা সম্ভব হয়নি। তাই কোন বিষয়টা নিয়ে দাদা বলবেন সেটা বরঞ্চ দাদার মুখ থেকেই শুনে নেই আমরা। এবং অবশ্যই শুরুতে যেটা বলার সেটা হচ্ছে 10ই জুন দুর্গাপুর এবং 11ই জুন আসানসোল দাদা থাকবেন। অনলাইন বুকিং রয়েছে, চালু রয়েছে, আপনারা অবশ্যই সেখান থেকে নিজেদের জন্য স্লট বুক করতে পারেন। এছাড়াও এই যে অনুষ্ঠানটা আপনাদের তো ভীষণ পছন্দের অনুষ্ঠান, যার অনুষ্ঠান, চলুন তার সঙ্গে সরাসরি কথা বলে নিই যে তিনি কোন বিষয়টা আজকের জন্য বেছে নিচ্ছেন। আমার সঙ্গে ইতিমধ্যেই রয়েছেন জ্যোতিষ এবং সংখ্যাতত্ত্ববিদ কৌশিক টিকাশ্য। অনেক স্বাগত, নমস্কার। নমস্কার, সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, বড়দের আমার শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। বৃষ্টি আগেই বলে দিল যে আগামীকাল এবং পরশু দুর্গাপুর আসানসোল যাওয়ার কথা ছিল, কিন্তু গরমের দাবদাহ হয়ে না প্র্যাকটিক্যালি আগামীকাল আর পরশু আসতে পারছি না, শরীরটা মানে চালিয়ে যাচ্ছি কোনো মতে। সেই জন্যে একটু দুর্গাপুর আসানসোলের দাবদাহ তো 20 বছরের ওপরে যাই এই দুটো জায়গায়, জানি কীরকম। আপনারা তো যেখানে থাকেন তারা পারেন ওটাকে ট্যাকেল করতে, যার ফলে ওটাকে একটু জাস্ট বেশি দিন না 27-28 ছিল, তার বদলে ওটা 10 তারিখ 11 তারিখ হবে। যাদের বুকিং ছিল তারা তো ট্রান্সফার অলরেডি ম্যাক্সিমামই করে নিয়েছেন। নতুনও যারা দেখাতে চান মনে করছেন তারা অবশ্যই 1-2 তারিখ থেকে আবার পুনরায় নতুন করে যারা দেখাবো মনে করছেন তারা অবশ্যই বুকিংটা দুর্গাপুর আসানসোল দুটো চেম্বারের জন্যই করতে পারেন 10 তারিখ এবং 11 তারিখে। সেটা আমিও বলে দিলাম একবার মুখে, আপনাদের সুবিধা হবে। সুতরাং যারা নতুন দেখাবেন, যারা দেখানোর নাম লেখানো ছিল, কিংবা যারা অন্যান্য বিষয়ে আসার ছিল প্রতিকার প্রতিবেদনাদি, সকলেই 10-11 তারিখ দুর্গাপুর আসানসোলে পুনরায় আমাকে পাবেন। এটা হচ্ছে প্রথম ঘোষণা। দ্বিতীয় ঘোষণা, বৃষ্টি যেরকম রোজই এখন বলে যে সিটিভিএন প্লাস একেডি চ্যানেলকে আপনারা ইউটিউবে গিয়ে কীরকমভাবে দেখবেন, ঠিক আপনারা তো জানেনই, এখানে স্ক্রলে যায়ও যে সম্ভবী অ্যাস্ট্র বলে আমার একটা পার্সোনাল ইউটিউব চ্যানেল আছে, যার প্রচুর গুণমুগ্ধ দর্শক শ্রোতা আছেন। যারা এখনও দেখে ওঠেননি, গত তৃণমূল দল পরিচালিত সরকারের পতন এবং নতুন 9 তারিখ বিজেপি সরকারের নতুন মুখ্যমন্ত্রীও হিসাবে মাননীয় শুভেন্দু অধিকারীজির শপথ গ্রহণের চার্ট, অর্থাৎ পুরনো সরকারের পতনের 5 কারণ এবং নতুন সরকারের আগামী 5 বছরের ভরসাহীন কতটা হলো, অবশ্যই জ্যোতিষশাস্ত্র সংখ্যাতত্ত্ব সাপেক্ষে দুটো অনুষ্ঠানই কিন্তু সম্ভবী অ্যাস্ট্রোয় আপলোড হয়ে গেছে। বেশ কয়েক হাজার মানুষ অলরেডি দেখে ফেলেছেন, কারণ গতকালই সবে নতুন সরকারের শপথ অনুষ্ঠান হয়েছে, এখনও 24 ঘন্টাও হয়নি। যারা এখনও শোনেননি, দেখেননি, জ্যোতিষশাস্ত্রে ইন্টারেস্টেড, নট বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস, যারা জ্যোতিষশাস্ত্রে ইন্টারেস্টেড, আমি বলবো সেই আঙ্গিকে সম্ভবী অ্যাস্ট্রোর পর্দায় গিয়ে আপনারা সেটাকে অনুষ্ঠান দুটোকে শুনুন। যদি কিছু ওখানে বলার থাকে সুচিন্তিত মতামত জানাবেন। যদি আমার কিছু আরও ফাইন করতে হয় সেই অনুষ্ঠানগুলোকে, সেটা আমি নিশ্চয়ই পরবর্তী ক্ষেত্রে আপনাদের জন্য চেষ্টা করব, কারণ সিটিভিএনের মতো কমেন্ট বক্স সম্ভবী অ্যাস্ট্রোয় বন্ধ নয়। সেই 2020 সালে সম্ভবী অ্যাস্ট্রো ফেব্রুয়ারি মাসে শুরু হয়েছিল, সেখান থেকে কমেন্ট বক্স অলওয়েজ খোলা। সুতরাং সুচিন্তিত মতামত ওখানে দেবেন, ঠিক আছে। আমি যদিও সিটিভিএন কর্তৃপক্ষকে বলেছিলাম কৌশিক টিকাশ্যপের অনুষ্ঠানের কমেন্ট বক্স যেন ওপেন করে দেওয়া হয়। একদিন ওপেন করা হয়েছিল, তারপরে ওপেন হয় না। কে দরজাটা বন্ধ করে রেখেছে, নাকি চাবি খুঁজে পাওয়া যাচ্ছে না, বন্ধ কারখানার মতো, আমি তা জানি না। কারুর ভয় ভীতি থাকতে পারে, তার কারণ কেউ তোলামুলিদের মতো আচরণ হয়তো জ্যোতিষশাস্ত্রের মানুষদের সাথে করেন। তাদের কমেন্ট বক্স বন্ধ থাকলে তাদের ব্যাপার, কর্তৃপক্ষের ব্যাপার, আমার কিছু বলার নেই। আমি বলেছিলাম আশীর্বাদ, গালাগালি স্বরূপ আশীর্বাদ
সব কিছু আমি নিতে চাই, আমার কোনো আপত্তি নেই। শাম্ভবী অ্যাস্ট্রোর মতো আমার কমেন্ট বক্স অন্তত সিটিভিএনের পর্দায় ওপেন করে দেওয়া হোক, যেখানে সর্ববিষয়ে জ্যোতিষ নিয়ে বর্তমানে আমি এবং বৃষ্টি কথা বলি, কোনো অসুবিধা নেই। থার্ড পয়েন্ট, গরম, যাতে শরীরটা সকলেরই আমাদের ক্লান্ত পরিশ্রান্ত। সাধারণভাবে যা গ্রহযোগ চলছে তাতে এক্সপেক্টেড 28 থেকে 31 তারিখ এর মধ্যে মোটামুটি এই যে পূর্ণিমাটা আসছে অধিক জ্যৈষ্ঠ মাসে, মোটামুটিভাবে এক্সপেক্টেড যে 28 থেকে 31-এর মধ্যে কেরালায় মনসুন ঢুকে যাবে এবং সেটা মোটামুটি এগোতে এগোতে 10 থেকে 15 দিন তার পরবর্তী ক্ষেত্রে উত্তর এবং পূর্ব অংশ অর্থাৎ দিল্লি, কলকাতা এইসব অংশ আশা করা যাচ্ছে বিফোর 3 to 4 ডেজ মনসুন হয়তো আমাদের দরজায় করার নাড়বে। সুখের খবর, কারণ বছরের শুরুর দিকেই এই নতুন বাংলা বছর পরাভব সৌর বছর যখন শুরু হয়েছিল তখনই বলেছিলাম গরম খুব বেশি সহ্য করতে হবে না। দেখুন সেই হিসাবে হ্যাঁ গরমে চলছি, গরমকালই তো বৈশাখ জ্যৈষ্ঠ কী হয় তো আপনি আমি সকলেই জানি, ইভেন আষাঢ়ও হয় যতক্ষণ না ঠিক মনসুনটা আসে। তথাপি গত 15-20 দিন ধরে দাবদাহে জ্বলে পড়ে যাচ্ছি ঠিক, কিন্তু এই সময়টা তো এরকমই হয়। খুব বেশি গরম এবছর সাধারণভাবে নিতে হবে না। আর এর পেছনে আরেকটিও কারণ আছে, মনসুন আর্লি মনসুন ঢুকে যাওয়া এবং মনসুন স্প্রেড করা। তার কারণ হচ্ছে আগামী বৃহস্পতিবার, যেটা হয়তো পর্দায় পর্দায় ইউটিউব থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার পর্দায় কিংবা টিভির পর্দায় আপনারা মোটামুটি ঝাঁপিয়ে ঝাঁপিয়ে ম্যাক্সিমাম নেট খরচা সেখানেই করছেন যে বৃহস্পতিদেব কর্কট রাশিতে যাবে, তুঙ্গ ক্ষেত্রে যাবে, তার ফলে আমার জীবনের গতিটা কতটা পরিবর্তন হবে, কি ভালো রসগোল্লা আমরা পাবো, তাই না? সেটাই তো শুনছেন এখন। তা বৃষ্টি আমাকে বললো দাদা এইসব গ্রহের কী সব এপাশ ওপাশ হচ্ছে সেগুলো নিয়ে কথা বলবো। আমি বললাম হ্যাঁ ও তো সবসময়ই হয়, তবে বৃহস্পতি তো যাবে, সবার থেকে সবাই শুনে নিক, শেষে নয় তুমি আর আমি বলবো। বললো সে কি আমরা শেষে বলবো? আমি বললাম হ্যাঁ, তার কারণ সব শুনতে থাকুক সবাই, তারপরে স্পেসিফিক্যালি যখন বলবো তখন আমরা বলবো, সিটিভিএনের পর্দা থেকেও বলবো। অবশ্যই তার আগে শাম্ভবী অ্যাস্ট্রো ইলাবোরেটলি প্রত্যেক বছর বৃহস্পতির ঘূর্ণনের আগে সময় যেরকম পান সেরকম পাবেন। তবে বৃহস্পতিদেব রাত 2:25 1 তারিখ রাত 2:25 ইংরাজি মতে ধরলে 2 তারিখ যখন মিথুন রাশি থেকে কর্কট রাশির ঘরে সঞ্চার করবে। কেন মনসুনটা আর্লি অনসেট হওয়ার চান্সেস, তার কারণ শনিদেব বর্তমানে মীন রাশির গৃহগত যেটা জলরাশি, বৃহস্পতিদেবও তার তুঙ্গক্ষেত্র কর্কটে যেটা ঢুকবে সেটা জলরাশি, যার ফলে মীন এবং কর্কট দুটো মূল জলতত্ত্ব প্রধান রাশি, যেগুলোর মধ্যে সাধারণত প্রবণতা আছে। কারণ কর্কট হচ্ছে চর রাশি আর দর্থক রাশি হচ্ছে মীন। আমি নর্মাল বোঝানোর জন্য বলি, কর্কটটা হচ্ছে সমুদ্র, মীনটা হচ্ছে নদী, আর বৃশ্চিক রাশির জলটা হচ্ছে পুকুর বা আমাদের নর্মাল যে জলাশয় থাকে। এই তিনটে জল হচ্ছে এই রকম তিনটে জল, যার ফলে কর্কট এবং মীন রাশিতে দুটো বৃহৎ প্ল্যানেট যখনই ট্রানজিট করা শুরু করবেন, স্বাভাবিকভাবে আমাদের ভারতবর্ষ সাপেক্ষে আর্লি মনসুন কিন্তু করা নাড়বেই। এবং যেহেতু পূর্ণিমা আছে এর মধ্যে, সেখান থেকেও যে গ্রহযোগ তৈরি হবে, এবং যদি আমরা মোটামুটিভাবে মানে 2রা জুনটাকেই লাগিয়ে যদি দেখাই, দেখুন এগুলো নিয়ে আপনাদের ছেলের বিয়ে মেয়ের বিয়ে কিরকম পড়াশোনা হবে, জীবনে কয়েক বিলিয়ন ডলারের আপনারা মালিক হবেন, এগুলো হয়তো আপনারা জানতে পারেন না। কিন্তু সঠিক বৃষ্টি না হলে সঠিক ফসল হবে না, সঠিক ফসল না হলে আপনার আমার পকেটের পয়সা বেশি খরচা হবে। সুতরাং আপনি প্রচুর অর্থ রোজগার করছেন, কিন্তু মূল্য বৃদ্ধি যদি হয়, যেটা এবছরও হবে, অত্যাধিক বৃষ্টির ফলেও প্রচুর ফসল নষ্ট হবে, সেখানেও মূল্য বৃদ্ধি হবে, কিন্তু খরা হয়ে গেলে সেটা ভয়ঙ্কর হয়, তাই না? সুতরাং প্রচুর কামাচ্ছেন কিন্তু মূল্য বৃদ্ধির জন্য খরচ হচ্ছে, তাহলে আর কামিয়ে লাভ কী? সুতরাং ডাইরেক্ট বৃষ্টি খরা, আপনার বাড়িতে হয়তো বড় বড় ঢাউস এসি আছে বা অনেক ভালো ভালো কোম্পানির পাখা আছে, আপনি হয়তো গরমটা থেকে খানিকটা বাঁচছেন, কিন্তু এই বৃষ্টি খরার খবরটা যদি আপনার আমার ঠিকমতো না রাখতে পারি,
তাহলে আপনি আমি যেটা কষ্টার্জিত অর্থ রোজগার করছি সেটাকে যথাযথভাবে আমরা কিন্তু কিপ করতে পারবো না, রাখতে পারবো না, তাই না? বাধ্য হয়ে সেটা বেরিয়ে যাবে। যার ফলত মোটামুটিভাবে যেহেতু বৃহস্পতিদেব কর্কট রাশিতে গমন করবে এবং তার সেই সময় থেকে দুটো শনি এবং বৃহস্পতি জলতত্ত্ব প্রধান রাশিতে থাকবে, এবং যখনই এই পূর্ণিমাটা হয়ে যাবে সেই সময় থেকে মূল যেটা জন্মছকের পরিবর্তিত অবস্থা হবে, যে সাধারণভাবে গরম কমা বা বলা যায় বৃষ্টি আসা, এইগুলো নির্ভর করে তো গ্রহের ওপর। যেহেতু জ্যোতিষ নিয়ে কথা বলছি, গ্রহ নিয়ে কথা বলতে হবে। রবিদেবের আগে আগে বুধ এবং শুক্রদেবের চলা এবং রবিদেবের পিছনে মঙ্গলদেবের চলা। মঙ্গল অগ্নিতত্ত্ব প্রধান মূল গ্রহ এবং রবি তো জীবনী শক্তির উৎস, মূল অগ্নিতত্ত্ব প্রধান গ্রহ। সেই দুটো গ্রহর আগে বুধ এবং শুক্রদেবও থাকবে বৃহস্পতি এবং শনিদেব জলতত্ত্ব প্রধান রাশি ছাড়াও। যার ফলে যদি স্ক্রিনে একটুখানি ছকটা আমি ফেলে রেখেছি, একটুখানি স্ক্রিনে দেখালে যারা জ্যোতিষ ভালোবাসে তাদের জন্য বলছি, যারা জানতে চায় জ্যোতিষ সম্বন্ধে কি করে বলা হবে, কেতু ভালো থাকলে মন্দ থাকলে আপনার জীবনে কি হবে, সেটা তো বলেছিলাম ওই কেতুর মূর্তিটাকে ফুল বেলপাতা দিয়ে আসতে। ভাঙা হয়ে গেছে, আপনারা যারা দিয়ে এসছেন তাদের কেতুটা ভালো হয়ে যাবে, আর যারা দেননি আরও ভেবে লাভ নেই, কারণ ওই কেতুর মূর্তিটা তো যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে ভাঙা হয়ে গেল, তার টুকরো টাকরা এনেও গলায় বেঁধে রাখতে পারেন, তাতেও হয়তো কেতুটা ভালো হয়ে যেতে পারে। ওই সব নিয়ে যারা ভাবেন তারা সেই সব নিয়েই ভাবুন, সেই সব অনুষ্ঠানই দেখুন, আমার কিচ্ছু বলার নেই, কাউকে তো আমি আটকাতে পারি না। অবশ্যই দেখুন, তাদের জীবনের গতি ওইটুকুনি হবে, গন্তব্য এক বিগতের বেশি হবে না, লাইফে হয়ও না। মূলত জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে সব দিক নির্ভর অ্যানালিসিস করার চেষ্টা। যখনই রবিদেবের পেছনে দেখুন মঙ্গলদেব যাবে, বৃহস্পতি যেদিন ঢুকছেন কর্কট রাশিতে সেই দিন, এবং বুধ এবং শুক্র মিথুন রাশির গৃহে থাকবে, যেটা বায়বীয় তত্ত্বের ঘর, মিথুন রাশির ঘরটা, এবং ওখানে মূল যে নক্ষত্র থাকে তার নাম আদ্রা নক্ষত্র, যে মিডল নক্ষত্র, একদিকে মৃগশিরা একদিকে পুনর্বসু, মিডল নক্ষত্রর নাম আদ্রা। আদ্রা মিন্স আর্দ্রতা, সিক্ত। সেই নক্ষত্রের বাস হচ্ছে মিথুন রাশির গৃহ। সেখানে বুধ এবং শুক্র দুটোই জলীয় তত্ত্ব প্রধান, তার সঙ্গে বৃহস্পতিদেব জলতত্ত্ব কর্কটে এবং শনিদেব মীন রাশির গৃহগত হওয়ার জন্য অবধারিতভাবে মনসুন আগাম আসবে এবং পূর্ব উত্তর প্রান্তেও বৃষ্টি আসবে, সেটা একদম কনফার্ম। সুতরাং আমরাও এই গরমটা মোটামুটি 15 থেকে 20 জুন অবধি পাওয়ার কথা। সেই জায়গায় হয়তো 3-4-5 দিন আগেই হয়তো আমরা একটা রিলিফের বৃষ্টি ধীরে ধীরে পেতে শুরু করব। কোথাও কোথাও কখনো কখনো কিছু ইরাটিক বৃষ্টি বা ঝড়ঝাপটা হলো, ওটাকে নিয়ে মনসুনের কোনো ব্যাপার নেই, ওটা সামগ্রিকভাবে প্রাকৃতিক ঝঞ্ঝার মধ্যেই পড়ে, এর বাইরে কিছু না। কিছু ইরাটিক রেনফল এর পরবর্তী ক্ষেত্রে হবে, তখন আবার বলবো যখন মঙ্গলদেব আলটিমেট এই মেষ রাশির গৃহটা ছেড়ে বৃষ রাশির গৃহে যাবে, এবং রবিদেব আষাঢ় মাসে মানে সৌর মাস হিসাবে, কারণ এবার জ্যৈষ্ঠ মাস চান্দ্র দুটো, যেহেতু অধিক মাসে আমরা চলছি, যেটাকে আপনারা মল মাস বলে জানেন, অ্যাকচুয়ালি এটা অধিক মাস। অরিজিনাল এই অধিক মাস শেষ হলে 15 জুনের পর থেকে মূল চান্দ্র জ্যৈষ্ঠ শুরু হবে, যেখান থেকে সব মাঙ্গলিক কর্ম আবার শুরু হবে। কিন্তু সৌর মাসে আমরা কিন্তু 15 জুন পর থেকে আমরা আষাঢ়ে প্রবেশ করব, সেটা কিন্তু সৌর মাস, নট ওটা চান্দ্র মাস। সুতরাং পুজো অর্চনা করতে গেলে আমাদের সব সময় চান্দ্র মাসের তিথি উল্লেখ করে কিন্তু সংকল্পাদি করতে হয়, নট সৌর মাস। একটা খালি সৌর মাস ধরে আমাদের যে হিন্দু ধর্মের যত রিচুয়ালস আছে, যত পার্বণ আছে, একটা খালি পার্বণ আমরা পালন করি, যেটা প্র্যাকটিক্যালি সৌর মাস ধরে করা হয়, তার নাম মকর সংক্রান্তি। যার ফলে দেখবেন মকর সংক্রান্তি কখনো 14 বা 15 জানুয়ারি পেরোয় না, ওটা ফিক্সড। তার কারণ ওটা সূর্যদেবকে ধরে করা হয়, সৌর মাসের এন্ড ধরে করা হয়, যার ফলে মকর সংক্রান্তি একমাত্র যেটা সূর্যকে ধরে করা হয়। বাদবাকি সব আমাদের তিথির গণনা চান্দ্রমাস অনুযায়ী, এবং সেই অনুযায়ী আমরা যে কোনো মাঙ্গলিক কর্ম থেকে
আমাদের যা ধর্মীয় রিচুয়ালস সেইগুলোকে পালন করি, যার ফলে এটা অধিক মাসে হচ্ছে না। অধিক মাসের পরে হবে। নর্মাল মাঙ্গলিক কর্ম হচ্ছে না, কিন্তু আধ্যাত্মিক কর্ম সব থেকে ভালো হয় এই অধিক মাসে, যেটা হচ্ছে প্রভূত পরিমাণে হচ্ছে, ভালো করে আরও হচ্ছে। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। আপনারা তো আবার প্রচুর কিছু জানেন ঠাকুর দেবতা ধর্মকর্ম নিয়ে। আমি গেঞ্জি পরার লোক আর কত বলবো বলুন আপনাদের। সারা দিন তো চর্বিত চর্বণ এই শুনছেন মোটামুটি আপনারা। তা যাই হোক, তা বুধ এবং শুক্র রবির আগে থাকা, মঙ্গলদেব রবির পিছনে থাকা, জলরাশিস্থ শনি আর বৃহস্পতি থাকা, আজকে প্রচণ্ড গরম, প্রচণ্ড হিউমিড ওয়েদার, তা সত্ত্বেও আশার আলো এটা বলতে পারেন যে উইদিন 2 to 4 days 28 থেকে 31-এর মধ্যে মনসুন কড়া নাড়বে দাক্ষিণাত্যে, এবং তার 10 থেকে 15 দিনের মধ্যে অবশ্যই নর্দার্ন এবং ইস্টার্ন পার্টে মনসুন কিন্তু অবশ্যই আপনাকে আমাকে গরম কমানোর জন্য এসে যাবে। ঠিক আছে, অনেকক্ষণ কেউ ফোনে আছে, তার চাহিদার মনসুনের বৃষ্টি আমরা এবার একটু করি বৃষ্টি। হ্যাঁ, একদমই। প্রথমে তো আমি শুনেই এটা ভীষণ খুশি হলাম যে এই গরম থেকে অন্তত আমরা ছুটকারা পাবো। না না, এটাই তো কথা ছিল, এটাই বলে গিয়েছিলাম। কেউ ডেপথলি জ্যোতিষশাস্ত্র শোনে না। আমি যদি এক্ষুনি এখানে নক্ষত্র, গ্রহ, পুজো অর্চনা, টোনা টোটকা, উপায় এইসব নিয়ে বলতে শুরু করি, প্রচুর মানুষ কি শুনছে আর তার ফলে তাদের জীবন কি পরিবর্তন হবে বোঝে না, কিন্তু শুনছে, দেখছে। তার কারণ এই জন্যই আমি বলি যে সারা পৃথিবীতে সফল মানুষের সংখ্যা 5%, আর অসফল মানুষের সংখ্যা 95%। কারণ সফল মানুষরা হংস চঞ্চু নিয়ে থাকে, তারা সবসময় দুধ জল থেকে দুধটাই শাঁ করে টানে, জলটা রেখে দেয়। আর বাদ বাকি যাদের হংসচঞ্চু নেই, তারা দুধ খাবো বলে ঝাঁপায়, দুধের থেকে জল বেশি খায়, খেয়ে পেটটা ফুলে যায়, আলটিমেট নড়তেও পারে না, পুষ্টিও লাগে না। এটা সর্বক্ষেত্রে, এটা শুধু জ্যোতিষশাস্ত্রে বলে না, এটাই নিয়ম। এবং এটা আমার নর্মাল থিওরি, আমার সহজ স্বাভাবিক বুদ্ধিমত্তাতে আমি যা বুঝি। এই জন্যেই সারা পৃথিবীতে পূর্ণ সফল মানুষের সংখ্যা খুব বেশি হলে 5%, সব বিষয় মেলালে। আর 95% হচ্ছে দর্শক, তার মধ্যেও ভালো দর্শক হয়তো 10-20%, আর বাদ বাকি 70% জল যেদিকে চল সেদিকে। জীবনে মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হবে, কটা শূন্য লাগালে মিলিয়ন আর বিলিয়ন হয় সেটা আমরা জানি না, যার ফলে কেউ এগরোল আর লাচ্ছা পরোটা বেচেও বিলিয়নিয়ার হয়ে যায়। আপনি আমি অনেক পড়াশোনা করেও, কারণ ওই টোনা টোটকা উপায়ে শুনতে গেছি, এইটা থাকলে কি হবে, আমার ছেলেটার না মেয়েটার না আমারটা আছে, এই নক্ষত্র কি হবে। আরে নক্ষত্র কি হবে, নক্ষত্র কি শুনছেন? একটা নক্ষত্র নিয়ে যদি প্রপার অনুষ্ঠান করতে আমার শাম্ভবী অ্যাস্ট্রোয় 6 মাস লাগবে, সিটিভিএনে পড়তে 1 বছর লাগবে। টোটাল 27টা নক্ষত্রকে অ্যানালিসিস করতে গেলে ইনক্লুডিং অভিজিৎ 28 নম্বর নক্ষত্র হিসাবে 1 বছর সময় লাগবে। সুতরাং কি শুনছেন, যা শুনছেন ভালো। এখন আমরা শুনি যিনি ফোনে দাঁড়িয়ে আছেন তার কথা। তোমার বন্ধু বলছে, আমার ছেলে সম্পর্কে একটু জানতে চাইছি আর কি। ছেলের নামটা বলুন স্যার। রাত্রি 8:15। জন্মস্থান বহরমপুর। রাত্রি 8:15 বহরমপুরেই জন্ম। কি বার ছিল স্যার? সোমবার। বহরমপুর, সোমবার দিন জন্ম ছিল। এক্সিলেন্ট। তুলা লগ্ন, কন্যা রাশি বলুন। হ্যাঁ, আমি জানতে চাই। বক্রী অবস্থায় শুক্র মিনে বসে আছে, বৃহস্পতি কন্যায় বসে আছে, চন্দ্রের সাথে একত্রিত হবে। বেশ, বলুন আপনার ছেলে কি সরকারি চাকরির পরীক্ষা দিয়েছে বা সরকারি চাকরি করে? না, সরকারি চাকরি এর আগে ব্যাংকে দিয়েছিল, কিন্তু কিছুটা হয়ে তখন কোম্পানিতে ঢুকেছিল বলে একটা ট্রেনিং এ ছিল, যার জন্য আসেনি আর কি। আচ্ছা, হ্যাঁ, তো কোম্পানিতেই করছে এখন। এখন কি কোম্পানিতে করছে? কি পড়াশোনা করেছিল? ও বিটেক করেছিল ইলেকট্রিক্যাল নিয়ে। বেশ, ভেরি গুড। তারপর দিয়ে ও ইনফোসিস কোম্পানিতে 6-7 বছর করছে। করতে যে প্রজেক্টটা করছিল, সেই প্রজেক্ট থেকে ক্লায়েন্টরা প্রজেক্টটা উইথড্র করেছে 1-1.5 মাস হলো। দিয়ে নতুন একটা প্রজেক্ট 2-3 দিন হলো আবার পেয়েছে। হ্যাঁ, পাবে তো। আমার কথা হচ্ছে স্যার,
যে ও ওই প্রজেক্টেই থাকবে না নতুন কোনো অন্য কোম্পানিতে জয়েন করার দিকে যাবে? এই 2026 সালের 18ই জুন থেকে 2026 সালের 18ই অগস্টের মধ্যে, স্পেসিফিক বলছি, 2026 সালের 18ই জুন থেকে 2026 সালের 18ই অগস্টের মধ্যে ওকে বলবেন যদি পারা যায় আদার্স কোনো কোম্পানিতে অবশ্যই চাকরি খোঁজার চেষ্টা করতে। আচ্ছা, বোঝা গেছে? জুনের 18 তারিখ থেকে অগস্টের 18 তারিখের মধ্যে দুর্দান্তভাবে চেষ্টা করতে বলুন। আই থিঙ্ক সেখানে কিছু ওর লেগে যাবে, বেটারমেন্ট হবে, দুর্দান্ত ভালো হবে। একটুখানি যদি লাইনটা সুইচ করা যেত আমার মনে হয় সেটা ভালো হতো। ও যেহেতু ইলেকট্রিক্যাল নিয়ে পড়াশোনা করেছে, দেখুন ইনফোসিস তো আলটিমেট তো প্রজেক্ট বেস আইটি কোম্পানি, হ্যাঁ, ও আইটিতেই করছে। হ্যাঁ করছে, বাট আমার মনে হয় এই জন্মছক অনুযায়ী আপনার ছেলে যদি ইলেকট্রিক্যাল নিয়ে পড়াশোনা করেছে গুড, যদি কোনো কোর ইন্ডাস্ট্রি ইলেকট্রিক্যাল না হয়ে যদি ইলেকট্রনিক্স অথবা অটোমোবাইলের দিকেও ট্রাই করে সেটাও করতে পারে। যদিও ওর পড়াশোনাটা ইলেকট্রিক্যাল, এই দুটো সেক্টরেই কাজে লাগে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের, সেটা চেষ্টা করা আমার মনে হয় ওর জন্যে ভবিষ্যতের জন্য বোধহয় অনেকটা বেটার হবে। আর পশ্চিমবঙ্গের বাইরে থেকে কর্মের চেষ্টাও কিন্তু, যখন সময়টা বললাম 18ই জুন থেকে 18ই আগস্টের মধ্যে, সেই সময় পশ্চিমবঙ্গের বাইরে থেকেও ও চেষ্টা করতে পারে চাকরি বাকরির জন্য। খালি ছেলের বিয়েটা খুব সাবধানে ধীরে সুস্থে দেবেন। এইটাই স্যার আমি একটু জিজ্ঞাসা করতে চাইছি, সেটা হচ্ছে স্যার, হ্যাঁ বলুন। ওর একটা লাভ অ্যাফেয়ার্স আছে, ঠিক আছে, তা আমাদের দেখাশোনা করতে চাইছিলাম, বলো না ওয়েট করো, ঠিক আছে, এবার হ্যাঁ, তাহলে সেইটাকে কি আমরা নতুন দেখাশোনা করতে পারি না ও যেখানে আছে যেটা আছে এবার ওর নিজের ভাব ভালোবাসা, সেটা স্যার আমি কি করে হস্তক্ষেপ করি বলুন তো? এটা কি আমার হস্তক্ষেপ করার জায়গা স্যার? বাট সেকেন্ড হাউসে রাহু, অষ্টমে কেতু, বৈবাহিক দাম্পত্য জীবন যবেই প্রবেশ করুক আপনিই দেখুন আর ও নিজেই দেখুক, সেটাতে যথেষ্ট সাবধানতা অবলম্বন করে প্রবেশ করার দরকার। সেই জন্য আপনাকে আমি বিয়ে সম্পর্কে কথাটা আপনার প্রশ্ন করার আগেই জাস্ট এক লাইনে বলে দিচ্ছিলাম, ঠিক আছে? সেটাকে দেখে বুঝে যদি পারফেক্ট ম্যাচিং থাকে ঠিক আছে, অসুবিধা কিছু নেই, বাট বুঝে নেবেন ব্যাপারটা। আর ছেলেকে যেটা বলুন, খুব ভালো সময় ওর আসতে চলেছে, ওই 2 মাসের সময়টাকে ব্যবহার করুক, চাকরিটাকে চেঞ্জ করে নেওয়ার চেষ্টা করুক, পশ্চিমবঙ্গের বাইরে হলে আরও ভালো। আপাতত মুম্বাই, ব্যাঙ্গালোর, গুড়গাঁও, গুজরাট, পুনে এইসব দিকে ট্রাই করতে পারে ও। ঠিক আছে স্যার, ভালো থাকুন, এইগুলো করতে বলুন। বেশ, সবটা তাহলে সবার ভালোই হোক, আর তার সাথে সাথে আবহাওয়াটাও ঠান্ডা হোক, বৃষ্টি আসুক। আরে হবে, আজকের জন্য বৃষ্টি আসবে রে বাবা, আরে গরমও দরকার আছে, একটু সবেরই দরকার আছে। আমরা তো সব খেয়ে ফেলে সব গরম করে দিয়েছি একদম। আর কালকে যেহেতু দুর্গাপুর যাব না, আসানসোল যাব না, যার ফলে কালকে কিন্তু আমি শেওড়াফুলি চেম্বার করব, সরি এটা বলতে ভুলে গেছি, শেওড়াফুলির বুকিং যার ফলে নেওয়া হচ্ছে। যদি কেউ চান আগামীকাল শেওড়াফুলিতে আমার সাথে দেখা করতে আসতে পারেন। বেশ, আজকের জন্য অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার স্যার। নমস্কার।